শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ দেবাশিস প্রামাণিকের পর এবার পুলিশের জালে আরও এক তৃণমূল নেতা গ্রেপ্তার। ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ব্লক সভাপতি গৌতম গোস্বামী। দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ। শিলিগুড়িতেও ডাবগ্রাম ফুলবাড়ি তার উদাহরণ, এবং আই এম সরি, ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে। তারা গভর্নমেন্টের সব জমি কাওয়াখালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে। এটা নিয়ে আমি অলরেডি তদন্তের নির্দেশ দিয়েছি। এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে। ডাবগ্রাম ফুলবাড়িতে জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। এরপরে শুরু হয় পুলিশের ধরপাকড়। আর এবার দিল্লি থেকে পুলিশের জালে ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সহ সভাপতি গৌতম গোস্বামী। শাসক দলের অন্যতম নেতা, শহরের অন্যতম মুখ গৌতম গোস্বামী, তাকে কিন্তু গ্রেপ্তার করল শিলিগুড়ি পুলিশের এসওজি। জমি সংক্রান্ত মামলায় দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগেই শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিশ। এবার জালে আরও এক তৃণমূল নেতা। পুলিশ সূত্রে খবর, দেবাশিসের গ্রেফতারের পরে শহর ছেড়েছিলেন গৌতম গোস্বামী। কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু হয়ে চলে যান দিল্লি। সেখান থেকেই পুলিশের জালে গৌতম। যদিও এই গ্রেফতারিকে আইওয়াশ বলছেন ডাবগ্রাম ফুলবাড়ি বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। দিদিমণি বলেছেন গ্রেপ্তারি হচ্ছে একের পর এক। কোথায় গ্রেপ্তারি হচ্ছে? একজন দুজনকে করে তাদের মাথায় করে দিয়ে কাঁঠাল ভেঙে দিয়ে আর বাকিগুলোকে সব রেখে দিলাম। এটা ওয়ান কাইন্ড অফ আইওয়াশ। অন্যদিকে গজলডোবা থেকে উত্তম রায় নামে এক বিজেপি নেতাকেও জমি দখলের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। কালকে আমাকে থানায় ডেকেছিল, আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছে, এবং পরে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। শিলিগুড়িতে একের পর এক জমি দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে প্রায় করেছেন বিরোধীরা। অভিযোগ, পুলিশ পদক্ষেপ করেনি। মুখ্যমন্ত্রী নির্দেশ না দিলে কি নিজের কাজ করবে না পুলিশ? রণজিৎ বসু ও সুবীর এসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ৩রা জুলাই এবং ৪ঠা জুলাই দুদিনে মুর্শিদাবাদের হাসপাতালে মৃত্যু ৭ শিশুর। আসছে আরও মৃত্যুর সংবাদ। বাংলার রুগ্ন স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। বারবার রাজ্যের স্বাস্থ্য কাঠামোর কঙ্কালসার চেহারা সামনে এসেছে। একদিকে ছানি কাটতে গিয়ে দৃষ্টি হারাতে হয়েছে 20 জনকে। অন্যদিকে পরিকাঠামো না থাকায় রেফার রোগের শিকার হলো একাধিক শিশু। গত দুদিনে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে 7 শিশুর মৃত্যু। ৩রা ও ৪ঠা জুলাই মৃত্যু 7 শিশুর। গত 24 ঘন্টাতেও প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন শিশু। কিন্তু কোথায় আসল গলদ? ফারাক্কা থেকে বহরমপুরের দূরত্ব 90 কিলোমিটার, কিন্তু মাঝে তো ডোমকল ও সাগরদিঘিতে সরকারি হাসপাতাল আছে। সেখানে কেন রেফার করা হচ্ছে না? যেমনটা জানাচ্ছিলেন, শুধুমাত্র সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল বাদ দিয়ে বাদবাকি সমস্ত হাসপাতালেই কিন্তু এসএমসিউ বিভাগ রয়েছে, কিন্তু সেখানে পরিকাঠামোগত গলদ রয়েছে। কি গলদ? সেখানে বেড নেই, সেখানে পর্যাপ্ত চিকিৎসক নেই। সাংসদরা বলেন যে এই করতে হবে, তাই করতে হবে। সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে, সেখানে চিকিৎসা পরিষেবা আমরা আরো চেষ্টা করছি বাড়ানোর, কিন্তু আদতেও এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে না। এমনটাই কিন্তু ছবি আবারও প্রমাণ করে দিল এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের এই ছবিটা। এদিকে হাসপাতালে শিশু মৃত্যুর খবরই রাখেন না মুর্শিদাবাদ মেডিকেলের প্রিন্সিপাল। অফিসিয়ালি যেহেতু আমার কাছে কোনো খবর আসেনি, সেই জন্য আমি অফিসিয়ালি বলতে পারছি না, বা আনঅফিসিয়ালি বলতে পারছি না যে 8টা শিশু মৃত্যু হয়েছে। বেলডাঙ্গা, ফারাক্কা সহ বিভিন্ন জায়গা থেকে মুর্শিদাবাদ মেডিকেলে রেফার করা হচ্ছে। পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয় পরিজনদের। রেফার করেছে ধুলিয়ানে, ধুলিয়ান থেকে এসেছি জঙ্গিপুর, জঙ্গিপুর থেকে এসেছি বহরমপুর।
3 জায়গায় রেফার হচ্ছে না, কোন জায়গায় পরিষেবা পাচ্ছি না। ওই যে ডাক্তার দেখে চলে যাচ্ছে, যার আর কোন খবর রাখে না। নামেই সুপার স্পেশালিটি, অসুস্থ হাসপাতালেরই পরিকাঠামো। হাসপাতাল সূত্রে বলা হয়েছে অপুষ্টিজনিত রোগ, কিন্তু আমাদের প্রশ্ন এবং সত্যি সত্যি আমরা খুব অবাক হচ্ছি যে এই অপুষ্টিজনিত রোগ মানে অপুষ্ট ভারত, অপুষ্ট পশ্চিমবঙ্গ, এর দায় কে নেবে? অতি দ্রুত তার ঠিক চিকিৎসা ব্যবস্থা এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার আওতায় এনে এই মৃত্যুর মিছিলকে রোধ করা দরকার। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। মেডিকেল কলেজে যদি এই অবস্থা তৈরি হয়, ভয়াবহ অবস্থা তৈরি হবে স্বাস্থ্য ব্যবস্থা। সচেতনতার পাঠ পড়িয়ে পিঠ বাঁচানোর চেষ্টা তৃণমূলের। কোথাও কিছু একটা ত্রুটি হচ্ছে, আর এই ত্রুটিগুলো আমরা বিষয়গুলো নিশ্চয়ই দেখবো আর কি। আর বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বড় বড় কথা শাসক দলের। খোদ স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বাংলার সুপার স্পেশালিটি হাসপাতালগুলির পরিষেবা নিয়ে বড় মুখ করে কথা বলেন। এই যদি পরিকাঠামো হয় তাহলে তো সুপার স্পেশালিটি শুধু নামেই রয়েছে। ইন্দ্রাশিস বাগচির রিপোর্ট, রিপাবলিক বাংলা। শান্তির আবাস হয়ে গেল যৌতুক গৃহ। রাতে ঘুমের মধ্যে আগুন ঝলসে মৃত্যু মা ও নাবালক ছেলের। হাসপাতালে মৃত্যুর সঙ্গে এখনো পাঞ্জা লড়ছেন বাবা। ভাগ্যক্রমে বেঁচে গেল আরেক ছেলে। কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে বকটুই কাণ্ডের মতোই পুড়িয়ে মারার অভিযোগ বোলপুরেও। দেখুন। এক রাতেই পুড়ে ছাই সর্বস্ব। ঘরে ঘুমিয়েছিল পরিবারের সদস্যরা। হঠাৎই আগুন। কয়েক মুহূর্তের মধ্যেই ঝলসে গেল 2টি প্রাণ। বোলপুরের নতুন গীতগ্রামে আগুনের লেলিহান শিখা কেড়ে নিল এক মা ও তার 4 বছরের একরত্তির প্রাণ। মৃত্যুর সঙ্গে এখনো লড়াই করছেন বাবা। বরাত জোরে রক্ষা বড় ছেলে। তার চিৎকারেই ছুটে আসেন স্থানীয়রা। এবার আমার পায়ে লেগেছিল, আমি বাথরুম থেকে এসে শুয়ে পড়লাম। 40 থেকে 50 মিনিটের মধ্যে আমি চিৎকারের আওয়াজ শুনতে পেয়েছি। কোনোরকম বেরিয়ে এলাম আমি, তখন দেখছি আমার ওই রুম থেকে আগুন জ্বলছে দাও দাও করে। মা দেখছি নিচে ছটফট করছে, আমার আব্বা দেখছি ওইদিকে দরজা খুলে ধরে বেড়াচ্ছে, আর ছোট ভাই আমার বিছানাতে ছটফট করছে। সকালে দেখা গেল পুড়ে যাওয়া আসবাবপত্র, দরজা জানলার পোড়া দাগ ছাড়া আর কিছুরই অস্তিত্ব নেই। কিন্তু কিভাবে লাগলো আগুন? নিছকই দুর্ঘটনা নাকি বড় সড় ষড়যন্ত্র? এটা একটা আগুন ধরানো হয়েছে। আমার তো মানে আব্বা মা কার সাথে কোনো দুশ্মনী তো ছিল না, কারণ হয়তো আমার আব্বা মানে কিছু একটা মানে কোনো একটা খারাপ কিছু জেনে ফেলেছিল সেই কারণে। ঘটনার পর থেকে আতঙ্কে স্থানীয়রা। অভিযোগ, কেরোসিন তেল ঢেলে বাইরে থেকে আগুন ধরিয়ে দিয়েছে কেউ বা কারা। সিআইডি তদন্তের দাবি জানিয়ে দোষীদের কঠোর শাস্তি চাইছেন তারা। আমরা চাইছি একটা প্রশাসন থেকে পুলিশ কুকুর নিয়ে এসে এর তদন্ত চাই এবং সিআইডি তদন্ত হোক। এই ছেলেটা কারোর সঙ্গে কোনো শত্রুতা, কোনোদিন কারোর সঙ্গে কোনো ঝুট ঝামেলা, কারোর সঙ্গে কোনো লেনদেনের ব্যাপার হলে কেউ যদি বলেছে যে 200-500-1000 টাকা আমি তোকে দিয়ে দিয়েছি, কিন্তু তবু তার কাছে ও দ্বিতীয়বার ঝামেলা করতে জানে। যখন আমাদেরকে বললো আসছে অ্যাম্বুলেন্সে করে, তখন আমরা ওখানে যখন গেছি তখন দেখছি পুরো মানে কোনো কিছু ছিল না, সমস্ত পুড়ে সব শেষ হয়ে গেছে। তারপর যখন আমরা ওখান থেকে ঘুরে এসে তখন আমরা দেখছি তখন একটা এটুকু লাঠি পড়ে আছে, ওর মধ্যে একটা ন্যাকড়া জড়ানো আছে। ন্যাকড়া জড়িয়ে সেইখান থেকে মানে আগুনটাকে ধরানো হয়েছে। এক রাতেই একটা গোটা পরিবারের মর্মান্তিক পরিণতি। কান্নায় ভেঙে পড়েছেন সর্বস্ব হারানো ছেলে। গোটা ঘটনার তদন্তে বোলপুর থানার পুলিশ। অকালে 2টো প্রাণ চলে যাওয়ার প্রকৃত কারণ খুঁজে বের করতে পারবে পুলিশ। মনোরঞ্জন চট্টোপাধ্যায় ও সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সমবায় সমিতির টাকা নয়ছয়ের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। দুবরাজপুরের চিনপাই লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সমবায়ে 64 লক্ষ টাকা তছরূপের অভিযোগ, যার বিরুদ্ধে রাজ্য সমবায় সমিতির রেজিস্ট্রারকে চিঠিও দিয়েছেন সমবায় সমিতির উপনিয়ামক। দুবরাজপুরে চিনপাই লেবার কন্ট্রাক্ট অ্যান্ড কনস্ট্রাকশন সমবায়, যার মধ্যমণি পদে বসে রয়েছেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলানাথ মিত্র। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে জমিদাতা পরিবারগুলির কর্মসংস্থানের জন্য তৈরি হয়েছিল এই সমবায়। অভিযোগ, রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে এই সমবায়ে দুর্নীতি করেছেন ভোলানাথ।
সমবায়ে 64 লক্ষ টাকা তছরূপের অভিযোগ শাসক নেতা ভোলানাথের বিরুদ্ধে। জানিয়ে রাজ্য সমবায় সমিতির রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন সমবায় সমিতির উপনিয়ামক। অনারিয়াম অফ মেম্বার্সের নাম করে বিভিন্ন রকমভাবে তারা এই সমবায় সমিতি থেকে কয়েক কোটি টাকা ওরা আর্থিক তছরূপ করেছেন। কোঅপারেটিভে গেলে ওরা বিভিন্ন রকম হুমকি দেন যে কোঅপারেটিভে আসবি না, কোঅপারেটিভে এলে তোদেরকে জানে মেরে দেবো, নাহলে জেলে ভরে দেবো। মিত্রের নামে অভিযোগটা আছে। এখন কি চাইছেন? এখন আমাদের পুনরায় কমিটি গঠন হোক, আমাদের নিয়ে চলা পরামর্শ করুক। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিরোধীরা ভুল তথ্য রটাচ্ছে বলে দাবি সমবায় সমিতির ভাইস চেয়ারম্যানের। এখন যারা বিরোধী আছে, বিরোধীরা ভাবছে কোঅপারেটিভটা চলছে বেআইনিভাবে, কিন্তু আদৌ সত্য নয়। আমাদের কোঅপারেটিভ যে চলছে একদম নিয়ম শৃঙ্খলা মেনে চলছে। যদিও এ বিষয়ে মুখ খুলতে রাজি নন অভিযুক্ত ভোলানাথ মিত্র। কোনো টাকা তছরূপ হয়নি বলে দাবি তৃণমূল নেতার। এই বিষয়টাতে এই মুহূর্তে আমি কিছু বলবো না, আমি যথা সময়ে যথাযোগ্য জায়গায় যা বলার বলবো। রাজ্যের সর্বস্তরেই দুর্নীতির অভিযোগ। প্রতিটা দুর্নীতিতেই নাম জড়াচ্ছে শাসক নেতার। দুর্নীতির সঙ্গে জড়িত নেতারাই তৃণমূলের সম্পদ, তাই তাদেরকে আড়াল করে যাচ্ছে শীর্ষ নেতৃত্ব। বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট লালটুর সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা।